আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত শেয়ার কেনার আগে কি কি দেখবেন বা শেয়ার কেনার আগে কোন কোন বিষয়গুলো দেখা উচিত এই বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত ইনভেস্টমেন্ট বা লং টার্ম হোল্ড করার জন্য যে শেয়ারগুলো কিনবেন সেইটা আপনি কোন কোন ক্রাইটেরিয়াগুলো দেখে কিনবেন সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও আপনারা যারা ট্রেড করার জন্য শেয়ার কিনতে চান তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে আরো একটা ভিডিও দেওয়া আছে, বুল মার্কেটে কিভাবে ট্রেড করবেন। এই শিরোনামের ভিডিওটি দেখলে আপনি কিন্তু ট্রেড করার যে শেয়ার বা ট্রেড করার জন্য শেয়ার কেনার ক্রাইটেরিয়াগুলো কি কি সেটার ব্যাপারে একটা ধারণা পেয়ে যাবেন। যাই হোক, ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে যারা আমাদেরকে প্রথমবারের মতো দেখছেন অথবা যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। শেয়ার বাজারে কিন্তু সঠিক শেয়ার বাছাই করা অনেক জরুরি। তো সঠিক শেয়ার বাছাইয়ের উপরেই কিন্তু নির্ভর করে শেয়ার বাজার থেকে আপনি লাভ করবেন নাকি ক্ষতি করবেন। তো আজকের ভিডিওতে আমরা 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই পয়েন্টগুলা আপনার শেয়ার কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে। চেকলিস্টের প্রথম 1 নাম্বার পয়েন্ট রয়েছে ইপিএস, আরওআইসি অথবা আরওসিই। তো একটা শেয়ার কেনার আগে অবশ্যই দেখতে হবে কোম্পানিটা কতটা লাভ করছে আর কতটা দক্ষভাবে টাকাটা কাজে লাগাচ্ছে। সো ইপিএস দেখে আপনি বুঝতে পারবেন যে শেয়ার প্রতি কত লাভ করতেছে। বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী আছেন তাদের জন্য কিন্তু এটা সহজে বোঝার মতো একটা ব্যাপার। আপনি ইপিএস দেখলে সহজেই বুঝতে পারবেন যে এই কোম্পানিটার আর্নিংস কত, আর ইপিএস এর পূর্ণরূপ কিন্তু আর্নিংস পার শেয়ার। দ্যাট মিনস আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটা বা এই কোম্পানিটা পার শেয়ারে কত টাকা আর্নিংস করতেছে। সো ইপিএস দেখে কিন্তু যারা একদমই নতুন বিনিয়োগকারী তারা কিন্তু সহজেই বুঝে যাবেন। আর এছাড়াও আমাদের চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা কিভাবে আরওআইসি বা আরওসি এই ব্যাপারগুলা ইউজ করে থাকি। তো আরওআইসি বা আরওসি থেকে বোঝা যায় কোম্পানি তার ইনভেস্টমেন্ট থেকে কতটা ভালো রিটার্ন দিচ্ছে। তো আরওআইসি হলো রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। তো কোম্পানি যে মূলধন বিনিয়োগ করেছে তার উপর কতটা রিটার্ন পাচ্ছে এইটা বোঝা যায়। আর তারপর আরওসি যেটা হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তার মানে আসলে কোম্পানির মোট ব্যবহৃত ক্যাপিটালের উপর রিটার্ন কতটা সেটা পরিমাপ করে। আরওআইসি বেশি হলে বুঝবেন যে কোম্পানি দক্ষ আর শেয়ার হোল্ডারদের জন্য ভালো। সেম গোস ফর আরওসি। যেমনটা আমরা দেখতে পাই যে আমাদের মার্কেটে বেশ ভালো আরওআইসি বা আরওসি এর কোম্পানি রয়েছে, কয়েকটা এমএনসি কোম্পানির, যার মধ্যে রয়েছে ম্যারিকো বা জিপি এরকম শেয়ারগুলা। তো এটার জন্য একটা ট্রিক্স আমরা বলে দিতে পারি। আপনি কিন্তু চাইলে যে কোনো একটা কোম্পানির সেক্টরের গড় আরওআইসি বা আরওসি কত এটা চেক করতে পারেন। দেন আপনি যে স্টকটা বা যে কোম্পানির স্টকটা কিনতে চান সেটা যদি সেক্টরের গড় আরওআইসি বা আরওসি এর কাছাকাছি অথবা বেশি থাকে তাহলে বুঝতে পারেন যে আপনি মোটামুটি সেফ জোনে আছেন। এবং একই সাথে এই জিনিসটা আসলে কি মিন করে সেটা যদি আমরা একটু বলে দেই, সো সেক্টরাল যেই এভারেজ সেটা মিন করে যে আসলে এই সেক্টরে কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্ন জেনারেট করতে পারতেছে। দেন আপনি যখন দেখবেন যে আপনার কোম্পানিটা এর কাছাকাছি অথবা এর চাইতে বেশি রিটার্ন জেনারেট করতে পারতেছে, দ্যাট মিনস আসলে আপনার কোম্পানিটা বা আপনি যে কোম্পানিটা কিনতে চাচ্ছেন সেটা কিন্তু ফুল যে সেক্টরাল কোম্পানিগুলো রয়েছে তাদের চাইতে বেটার তারা ম্যানেজমেন্ট করতে পারতেছে বা তারা বেটার রিটার্ন জেনারেট করতে পারতেছে। তাই অবশ্যই আপনি সেই শেয়ারটাকে তখন সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমরা 2 নাম্বার চেকলিস্টে যদি যাই, 2 নাম্বার চেকলিস্টে রয়েছে ঋণের পরিমাণ বা ডেট রেশিও। ঋণের পরিমাণ বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি ঋণ মানে বেশি ঝুঁকি। আর বেশি ঝুঁকি থাকলে বেশি চাপও থাকে, কারণ ঋণ বেশি হলে তখন বেশি টাকা ইন্টারেস্ট পে করতে হয়। তো বেশি ঋণ হলে আসলে ম্যানেজমেন্টের জন্য ভালোভাবে মেনটেন অ্যান্ড ম্যানেজ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো ঋণের পরিমাণ বেশি নাকি কম এটা বোঝার জন্য আপনি দেখতে পারেন ডেট টু ইকুইটি রেশিও। তো ডেট টু ইকুইটি রেশিও যত কম কোম্পানি তত স্থিতিশীল, বা ডেট টু ইকুইটি রেশিও কম হলে কোম্পানির আর্থিক স্থিতিশীলতা বেশি, এটা প্রমাণ করে। অনেক সময় ঋণের বোঝা বেশি হলে কিন্তু সংকটের সময় কোম্পানি সমস্যায় পড়তে পারে বা অতিরিক্ত সুদের বোঝা নিতে হয়। তো যখন ঋণ বেশি থাকে তখন কিন্তু সুদ বেশি দিতে হয়। আর শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে কিন্তু যেই কোম্পানির ঋণের পরিমাণ সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে যাচাই করে তারপরে শেয়ারটা কিনতে হবে। দেন আমাদের চেকলিস্টের 3 নাম্বারে রয়েছে ম্যানেজমেন্ট এবং স্পন্সর হোল্ডিং। তো কোম্পানির বড় মালিক বা স্পন্সরদের নিজেদের শেয়ার আছে কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ মনে রাখতে হবে, হিসাব খুবই সহজ। যেই কোম্পানিতে মালিকের মালিকানা সবচেয়ে বেশি সেই কোম্পানির টাকাকে সে খুব বেশি ডান বাম করবে না। বাট যেইখানে আসলে মালিকের মালিকানা বা ম্যানেজমেন্টের মালিকানা কম, সেখানে তার দায়বদ্ধতা কম, সেইখান থেকে সে ব্যালেন্স শিটে বিভিন্ন রকম উইন্ডো ড্রেসিং
বা আরো অনেক কিছু করে থাকতে পারে। তো মালিকের মালিকানা বেশি থাকলে বা ম্যানেজমেন্টের মালিকানা বেশি থাকলে তখন কিন্তু সেই কোম্পানিটাকে নিয়ে সিরিয়াসলি দেখবে। বাট তার যদি মালিকানা নাই থাকে ম্যানেজমেন্টের অথবা কম থাকে, তাহলে কিন্তু তার কোনো মাথা ব্যথা নাই, সে এই কোম্পানিটা লাভ করুক লস করুক, সে কিন্তু তার স্যালারি পাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির ম্যানেজমেন্ট এবং স্পন্সর হোল্ডিংটা কেমন রয়েছে। তো কোম্পানির মালিক বা স্পন্সরদের নিজেদের শেয়ার, এটা যদি আপনি দেখেন বা তারা স্পন্সররা নিজেরা শেয়ার রেখেছে কিনা, সেটা যদি আপনি খেয়াল করেন, সেটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে তার স্পন্সর হোল্ডিং কেমন রয়েছে। দেন আসলে যেই সব এই যে আমরা যে কথাটা অলরেডি বলেছি যে নিজের টাকা থাকলে আসলে দায়িত্ববোধ থাকে, কারণ তার নিজের টাকাকে সেভ করতে হলো এই কোম্পানিটাকে সে ভালোভাবে রান করার চেষ্টা করবে। আর দেন আসলে ম্যানেজমেন্ট যদি দক্ষ হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে সাফল্য থাকবে। তো আপনাকে স্পন্সর হোল্ডিংসটা দেখার পাশাপাশি দেখতে হবে ম্যানেজমেন্টের দক্ষতা কেমন। তো দক্ষ ম্যানেজমেন্ট হলে দীর্ঘমেয়াদে আপনি সাফল্য পাবেন। এছাড়াও ম্যানেজমেন্টের পারফরমেন্স, পূর্বের সিদ্ধান্ত, কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনি বোঝার চেষ্টা করতে পারেন। তো ভালো ম্যানেজমেন্ট কিন্তু কোম্পানিকে টিকে থাকতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। আর যারা কোম্পানি চালায় তারা কেমন, এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ধারণ করে। 4 নম্বর চেকলিস্টে রয়েছে অপারেটিং ক্যাশ ফ্লো। সো অপারেটিং ক্যাশ ফ্লো, এইখানে অনেকে ভুল করে থাকেন, যে অনেকে মনে করেন যে লাভ আর ক্যাশ ফ্লো সেম জিনিস। বাট আপনাদেরকে বলতে চাই যে লাভ আর ক্যাশ ফ্লো কিন্তু সেম জিনিস না। ক্যাশ ফ্লো জিনিসটা হলো আসলে একটা কোম্পানি যেই টাকাটা সে আর্ন করে বা লাভ করে, এই যে প্রফিট করলো, প্রফিট করার পরে প্রত্যেকটা কোম্পানি প্রতি বছর কিছু টাকা ক্যাপেক্সে খরচ করে থাকে। তো এই যে সে প্রফিট করার পরে, ক্যাপেক্সে খরচ করার পরেও যদি তার কাছে কিছু টাকা থাকে, সেটাই কিন্তু পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো বলতে পারি আমরা। পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে যে প্রকৃত ব্যবসা হচ্ছে, কারণ কোম্পানি যদি তার যে বিজনেস হচ্ছে সেটা যদি পুরোটাই সে ক্যাপেক্সে খরচ করে ফেলতে হয়, বা যা সে প্রফিট করতেছে এর চাইতে বেশি যদি ক্যাপেক্সে খরচ করে ফেলতে হয়, তাহলে আসলে তার প্রফিটের টাকা তো আমরা পাচ্ছি না। এজ এ ইনভেস্টর বা এজ এ শেয়ার হোল্ডার, ওই প্রফিটের বেনিফিটেড কিন্তু আমরা হচ্ছি না। তো এই কারণে তার প্রফিটের একটা অংশ ক্যাপেক্সে খরচ করার পরেও যদি কিছু পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো থাকে, তাহলেই বুঝতে হবে যে কোম্পানির প্রকৃত ব্যবসা হচ্ছে। দ্যাট মিনস কোম্পানি যে প্রফিট জেনারেট করতেছে সেটার থেকে সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেও কিছু টাকা তার থেকে যাচ্ছে। দেন তার পজিটিভ বা অপারেটিং ক্যাশ ফ্লো যদি নেগেটিভ হয়, তার মানে তার আর্থিক দুর্বলতা রয়েছে। দ্যাট মিনস আসলে তার যেই পরিমাণ টাকা ক্যাপেক্সের প্রয়োজন, সেই পরিমাণ বিজনেস সে আসলে করতে পারতেছে না। এইসব ক্ষেত্রে তাকে লোন নিতে হবে, অথবা নতুন শেয়ার মার্কেটে ছেড়ে বা সে রাইট শেয়ার ইস্যু করে তখন মার্কেট থেকে টাকা তুলতে হবে। তো এই ক্ষেত্রে নেগেটিভ হলে সেটা কিন্তু একটা আর্থিক দুর্বলতা মিন করে। আর শুধুমাত্র হিসাবে লাভ না দেখে আপনার ক্যাশ ফ্লো দেখা উচিত। ক্যাশ ফ্লো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা আসলেই প্রফিট করতেছে, নাকি সে আসলে তার ব্যালেন্স শিটে উইন্ডো ড্রেসিং করে প্রফিট দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি যদি সে পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো দেখাতে পারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে প্রফিট করতেছে, এটার সম্ভাবনাই বেশি। তো 5 নাম্বার চেকলিস্টে যদি আমরা আসি, সেটা হলো ডিভিডেন্ড হিস্ট্রি। তো ডিভিডেন্ড হিস্ট্রিতে আমরা দেখব যে একটা কোম্পানি নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে কিনা। একটা কোম্পানি নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড যদি দিতে পারে, তার মানে তারা একটা লাভবান কোম্পানি। কারণ কোম্পানি তো আসলে অ্যাসেট বিক্রি করে ক্যাশ ডিভিডেন্ড দিবে না, বা সেটা দিলেও 1 বছর হয়তো দিবে, 2 বছর দিবে, সেটা তো নিয়মিত হবে না। সো এই জন্য আমরা নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে কিনা এটা আমাদের চেক করতে হবে। নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড দিলে আমরা বুঝতে পারবো যে তারা একটা লাভবান কোম্পানি। আর স্টক ডিভিডেন্ড, অনেকেই স্টক ডিভিডেন্ডকে পজিটিভ মনে করে থাকেন, বাট স্টক ডিভিডেন্ড কিন্তু লং রানে খুব একটা পজিটিভ না। একটা ক্ষেত্রে জাস্ট পজিটিভ, যে স্টক ডিভিডেন্ডে কোনো ট্যাক্স দিতে হয় না, এটা একটা পজিটিভ। বাট স্টক ডিভিডেন্ড দিলে আপনার যেটা হচ্ছে যে ওই কোম্পানিগুলোর হাতে কিছু টাকা থাকে, এটা ট্রু, বাট আপনার হাতে কিন্তু টাকা আসতেছে না। আপনি যেই একটা লং টার্মে ইনভেস্ট করতেছেন, সেখান থেকে তো আপনার কিছুটা ক্যাশ জেনারেট হতে হবে, তো আপনার কিন্তু ক্যাশ জেনারেট হচ্ছে না। এছাড়াও স্টক ডিভিডেন্ডের আরেকটা বড় সমস্যা হলো, স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে তার টোটাল নাম্বার অফ শেয়ার বেড়ে যায়, এতে করে তার পেইড আপ ক্যাপিটালও কিন্তু বেড়ে যায়। তো লং রানে বড় পেইড আপ ক্যাপিটালের কোম্পানি কিন্তু একটু সমস্যাই। আর দেখা যায় যে এই ক্ষেত্রে তার ইপিএস গুলা একটু কমে আসে, যেহেতু তার টোটাল নাম্বার অফ শেয়ার বেড়ে গিয়েছে। তো ওভারঅল স্টক ডিভিডেন্ড কিন্তু খুব একটা ভালো জিনিস না। আর হ্যাঁ, ভালো কোম্পানিগুলো স্টক ডিভিডেন্ড হলে সেক্ষেত্রে এটা একটা ভালো জিনিস, বাট কোম্পানিটা যদি খারাপ হয় তাহলে তো মোটেও স্টক ডিভিডেন্ড ভালো না। সো ভালো কোম্পানি হলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার।
বাট স্টক ডিভিডেন্ডের চাইতে ক্যাশ ডিভিডেন্ডে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেশি প্রেফারেবল। ধারাবাহিকভাবে সে যদি ডিভিডেন্ড দিতে পারে, এটা কিন্তু কোম্পানিটার জন্য একটা ভালো ইঙ্গিত দেয় যে কোম্পানিটা আর্থিক অবস্থানের দিক থেকে একটা ভালো অবস্থানে রয়েছে। সো স্টক ডিভিডেন্ডও ভালো, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড মানে কিন্তু আপনার রিয়াল রিটার্ন। সো ক্যাশ ডিভিডেন্ড কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিটার্ন দিচ্ছে, দেন আপনি চাইলে ওই রিটার্নটাকে অন্য স্টকেও ইনভেস্ট করতে পারেন। সো একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা একটা লং টার্ম ইনভেস্টরের জন্য ক্যাশ ডিভিডেন্ড কিন্তু মোর প্রিফারেবল। তারপর আমাদের চেকলিস্টের 6 নাম্বার পয়েন্টটা আসে, সেটা হলো যে সেক্টর ফোরকাস্ট বা কোম্পানির সেক্টরের অবস্থা। আপনি যেই সেক্টরের কোম্পানি বা শেয়ার কিনছেন সেই সেক্টরের বর্তমান এবং ভবিষ্যতের অবস্থা কিন্তু আপনাকে বোঝা উচিত। ভবিষ্যৎ তো অবশ্যই আপনি প্রেডিক্ট করতে পারবেন না, বাট একটা জিনিস কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ভবিষ্যৎ কেমন হতে পারে। লেটস সে যখন ইন্টারেস্ট রেট হাই থাকে বা ইন্টারেস্ট রেট মোটামুটি পিক করতেছে, তখন বোঝা যায় যে সামনের 1-2 বছর ব্যাংকিং সেক্টর হয়তো ভালো থাকবে। বাট ইন্টারেস্ট রেট যখন ডাউন করতেছে তখন কিন্তু সামনের 1-2 বছর ব্যাংকিং সেক্টর একটু খারাপ করবে, এরকমটাই বোঝা যায়। যাই হোক, এরকম এইভাবে আপনি কিন্তু সেক্টরের বর্তমান ও ভবিষ্যতের অবস্থা আপনাকে বুঝতে হবে। দেন আসলে রেগুলেশনে কোনো ঝামেলা আছে কিনা বা গভর্নমেন্ট কোনো পলিসি রয়েছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। লেটসে গভর্নমেন্ট নিয়ম করলো যে বাংলাদেশে তামাকের ইউজেস আরো কমিয়ে আনবে বা তামাকের ট্যাক্স অ্যান্ড ভ্যাট আরো বাড়িয়ে দিবে। তো এটার ফলে তামাক রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে তাদের বিজনেসে কিন্তু একটু হ্যাম্পার হবে, এটা আপনাকে বুঝতে হবে। তো এরকম আপনি যে কোনো একটা সেক্টরে ইনভেস্ট করার আগে সেই সেক্টরটা কেমন করতে পারে সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এছাড়াও প্রযুক্তিগত পরিবর্তনের কোনো ধাক্কা লাগবে কিনা, যেমনটা হতে পারে যে যে কোনো একটা সেক্টরে বর্তমানে হয়তো বা ম্যানুয়ালি কাজ হচ্ছে, বাট সামনের দিনগুলোতে অটোমেশন আসার ফলে এই সেক্টরে হয়তো কাজ থাকবে না। তো এরকম কোনো রিস্ক থাকে কিনা সেটাও আপনাকে তো এই রিস্কগুলো আপনাকে অ্যাসেস করে তারপরেই যে কোনো একটা স্টক কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এবং একই সাথে আপনাকে মনে রাখতে হবে সেক্টর যদি দুর্বল হয় তাহলে কিন্তু একটা ভালো কোম্পানির শেয়ারও বা একটা ভালো কোম্পানিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আর শক্তিশালী সেক্টরে কিন্তু মাঝারি কোম্পানিগুলাও ভালো করতে পারে। আর আমাদের চেক লিস্টের লাস্ট অপশন 7 নম্বর অপশন যেটা, সেটা হলো যে একটা স্টকের প্রাইস আর ভ্যালুয়েশন আপনি দেখবেন। সো যে কোনো একটা স্টকের প্রাইস অ্যান্ড ভ্যালুয়েশন দেখার জন্য আপনি কিন্তু বেসিক আকারে পি রেশিও, পিবি রেশিও বা প্রাইস টু সেলস রেশিও, এই 3টা জিনিস দেখতে পারেন। এছাড়াও যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে এর বাইরেও কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ভ্যালুয়েশন পদ্ধতি ইউজ করে থাকি, যেমনটা ডিসিএফ ভ্যালুয়েশন, রিসিডুয়াল ইনকাম মডেল, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। আমরা কিন্তু নর্মালি আমাদের ভিডিওগুলোতে যে কোনো একটা স্টকের যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি আমরা চেষ্টা করি 3টা ভ্যালুয়েশন মডেলেই ওই স্টকটার ভ্যালুয়েশন দেখতে। আপনারা চাইলে এরকম অ্যাডভান্স মডেলগুলো ইউজ করতে পারেন। এছাড়া আপনারা যদি একটু বেসিক লেভেলের জেনে থাকেন তাহলে পি রেশিও বা পিবি রেশিও আপনারা দেখতে পারেন। আর ওভার ভ্যালুড শেয়ার যদি আপনি কেনেন বা ওভার ভ্যালুড শেয়ার কিনলে সেটা থেকে কিন্তু লাভ করা আপনার কঠিন হয়ে পড়বে, স্পেশালি সেটা যদি লং টার্মে হয়ে থাকে। কারণ মার্কেট কিন্তু তার এই যে একটা কোম্পানি ওভার ভ্যালুয়েশনে রয়েছে বা থাকে যদি বর্তমানে, সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করবেই লং রানে। তো লং টার্ম হোল্ডের জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওভার ভ্যালুড শেয়ার কেনা কিন্তু কখনোই প্রেফারেবল না। আর আন্ডার ভ্যালুড শেয়ার কেনা মানেই কিন্তু আপনি লাভের সুযোগ পাবেন, যেহেতু আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন। তো লং টার্মে ইনভেস্ট করলে আপনি কিন্তু আন্ডার ভ্যালুড শেয়ার কিনলেই লাভের একটা নিশ্চয়তা পাবেন। সেই ক্ষেত্রে হয়তো আপনাকে বেশি দিন হোল্ড করতে হতে পারে, বাট লাভ করার একটা সুযোগ কিন্তু আপনার রয়েছে। এছাড়াও আপনি যদি একটা ভালো ডিভিডেন্ড দেয় এরকম কোম্পানি কিনেন তাহলে কিন্তু আপনি লং টার্ম হোল্ড করলেও ডিভিডেন্ডটা পেতে পেতে একটা সময় কিন্তু আপনার এভারেজ কস্টিং অনেক কমে আসবে। তার মানে এই চেকলিস্টের সামারি দাঁড়ালো যে একটা কোম্পানির শেয়ার যদি ওভার ভ্যালুড হয় তাহলে লাভ পাওয়া কঠিন, আর কম দামে পেলে, দ্যাট মিনস আসলে আন্ডার ভ্যালুড অবস্থায় পেলে সেটা হতে পারে আপনার জন্য বড় সুযোগ। তো ইপিএস থেকে শুরু করে ভ্যালুয়েশন পর্যন্ত সবকিছু বুঝলে আপনার ইনভেস্টমেন্ট হবে অনেক বেশি নিরাপদ এবং ফলপ্রসূ। এতে করে আপনি কিন্তু নিজে নিজে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে পারবেন এবং জেনে বুঝে আপনি আপনার ইনভেস্টমেন্টটা করতে পারবেন। তো এই ছিল শেয়ার কেনার আগে অবশ্যই দেখতে হবে এমন 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 7টার মধ্যে আপনারা কোন কোন বিষয়গুলো দেখে শেয়ার কিনে থাকেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে রাখুন চার্ট ক্যানভাস চ্যানেলে। পরবর্তী ভিডিওতে আরো অনেক ইনভেস্টমেন্ট টিপস নিয়ে আমরা আসবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।